আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 11-র 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সহজভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 11 অঙ্ক লিখে নিয়েছি। এবার 6 নম্বরটি শেখাবো। প্রথমে 6 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্ন বলা হয়েছে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 মানে অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে লিখি। তো এই অঙ্কটা কীভাবে করতে হবে দেখো, তোমাদের আমি খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখব জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাত। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত সমান 2:1। এখন লিখে নেব যে হাইড্রোজেন অংশ, হাইড্রোজেনের অংশ। দেখো হাইড্রোজেন অংশ কি হবে, এটা হাইড্রোজেনের সংখ্যা ছিল, তো এটা উপরে বসবে আর এই দুটো কিন্তু যোগ হয়ে এখানে বসবে। 2+1 সমান 2 উপরে নিচে হবে 2×1=3 অংশ। ঠিক আছে, এবার বের করে নেব যে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ মানে দেখো এটা বসিয়ে নেব প্রথমে 2/3। এটা শতকরা বলেছে, শতকরা মানে কি উপরে 100 দিয়ে গুণ করতে হয়। এখানে দেখো এটা কিন্তু কাটাকুটি যাবে না, তো কী করতে হবে, এই 2 আর 100 গুণ করে নেব। তো 2 100 গুণ করলে হয় 200, নিচে হবে 3। উপরে বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, এটা ভাগ করে আমি পূর্ণ করে নেব। তো 200কে 3 দিয়ে ভাগ করলে যেটা ভাগফল পাই 66 পাই, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর যেটা ভাগশেষ থাকে সেটা হচ্ছে লব, আর এই ভাজকটা হচ্ছে হর। ঠিক আছে, তোমরা কিন্তু রাপে ভাগ করে নিতে পারো পার্সেন্ট। এবার দেখো লিখতে পারি আবার লিখব অক্সিজেনের অংশ। তো লিখব অক্সিজেনের অংশ সমান দেখো এটা অক্সিজেনের সংখ্যা ছিল, এটা উপরে বসবে, নিচে হবে 2+1 সমান উপরে 1 নিচে হবে 3 অংশ। এবার লিখব অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান দেখো এই 1/3 শতকরার জন্য উপরে 100 দিয়ে গুণ করতে হবে। এখানে আবার কাটাকুটি যাবে না, উপরে হবে 100 নিচে হবে 3। উপর বেশি হচ্ছে নিচে কম হচ্ছে, এটা আমি ভাগ করে পূর্ণ করে নেব। এটা ভাগ করলে হবে, তো দেখো 100কে 3 দিয়ে ভাগ করলে হবে, ভাগফল হচ্ছে 33, ভাগশেষ 1 আর ভাজক 3%। এটা আমি তোমাদের খুবই সহজে শিখে দিলাম। এরপরে দেখো 7 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক এতটি বোতল তৈরি হতো, এখন
তৈরি হয় দৈনিক এতটি বোতল, ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে হিসাব করি। এই অঙ্কটা আমরা তোমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে শিখিয়ে দেবো, খুবই সহজভাবে, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে সমস্যাটা লিখে নেব। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। এখানে দেখো প্রশ্নে কিন্তু বের করতে বলা হয়েছে যে বর্তমানে বোতল তৈরির সংখ্যাটা কত বৃদ্ধি পেয়েছে। তো লিখতে পারি যে এখানে লিখব বর্তমানে বোতল তৈরি সংখ্যা, এখানে লিখব ডি দিয়ে। আর এখানে লিখব পূর্বে, ঠিক আছে, পূর্বে বোতল তৈরি, আর এখানে কিন্তু লিখব সংখ্যা। তো কী হলো, পূর্বে বোতল তৈরি সংখ্যা, এটা লিখব টি। তো দেখো পূর্বে কিন্তু এই 1500 বোতল তৈরি হতো, আর বর্তমানে হচ্ছে 1695টি। তো দেখো শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু বের করতে হবে। এখানে দেখো এখানে কিন্তু বোতল তৈরি করার সংখ্যাটা কমে গেছে। যদি পূর্বে যা হতো বর্তমানে তার থেকে বেশি হচ্ছে, দেখো পূর্বে কমে গেছে, তো কী হবে, বর্তমানেও কিন্তু কমে যাবে। পূর্বে যদি বেড়ে যেত তো বর্তমানে বেড়ে যেত। দুটোই কী হচ্ছে, মানে পূর্বে বোতল তৈরির সংখ্যা আর বর্তমানে বোতল তৈরির সংখ্যা সরল সম্পর্ক। তো লিখতে পারি যে এখানে পূর্বে বোতল তৈরি সংখ্যা কমলে বা বাড়লে বর্তমানে বোতল তৈরি সংখ্যা কমবে বা বাড়বে, ঠিক আছে। অর্থাৎ সরল সম্পর্ক, এবার দেখো এটা আমি সাজিয়ে নেব। বের করতে হবে যে বর্তমানে বোতল তৈরি করার সংখ্যাটা কত বৃদ্ধি পেয়েছে। তো লিখব যে অতএব শতকরা বোতল তৈরি সংখ্যা বৃদ্ধি পাবে। দেখো সমান, এটা সরল সম্পর্ক। তো কী করতে হবে, দেখো সরল সম্পর্ক হলে এদিকটা উল্টে যায়, তোমাদের শিখিয়েছি আগে আমি। তো কী করতে হবে, উপরে 100 আর নিচে হবে 1500, আর এখানে গুণ চিহ্ন 1695। এখানে আমি এই 00 কেটে অঙ্কটা ছোটো করে নেব। এখন দেখো এই দুটোকে কিন্তু 5 দিয়ে ভাগ যাবে। তো এটাকে যদি 5 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 339, ঠিক আছে, 339। আর এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 3। তো উপরে হচ্ছে দেখো এটা গুণ করে 339 আর নিচে হচ্ছে 3, এটা হচ্ছে টি।
মানে শতকরা বোতল তৈরির সংখ্যা এত বৃদ্ধি পাবে। তো এখন লিখব বর্তমানে বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। লিখে নেব, দেখো অতএব বর্তমানে বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সমান, তো দেখো যেটা শতকরা বৃদ্ধি পেয়েছে 339/3, এখান থেকে কিন্তু আমি এই 100টা বিয়োগ করে দেবো, এখানে করব টি। তো দেখো সমান, এটা ভগ্নাংশের বিয়োগ হয়ে যাচ্ছে। তো ভগ্নাংশের বিয়োগ আমরা এইভাবে করতে পারি, নিচে 1 আছে, 3 আর 1 লসাগু করলে 3 হবে, এই 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 1-এর সাথে এটা গুণ করলে এটাই হয়। বিয়োগ এর নিচে 1 আছে, এই 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে এটা গুণ করলে হয় 300। এখানে আমি 300 বসিয়ে নেব, এখানে টি। সমান দেখো এই 339 থেকে 300 বাদ দিলে দাঁড়াবে এখানে 39, আর নিচে হচ্ছে 3, এটা টি। এখন আমি এটা কাটাকুটি করে নেব, 3 13 হচ্ছে 39, সমান 13 হচ্ছে 13টি, 13টি, বা লিখতে পারি 13%, 13%। এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে। দেখো প্রশ্ন বলা হয়েছে সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে এত%, এত% ও এত%। তারপর গেছে 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসেব করে লিখি। এই অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। মন দিয়ে বুঝো। প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে যে মোট বায়ু 25 লিটার। প্রথমে এই কথা আমরা লিখে নেব, মোট বায়ু 25 লিটার। এখন লিখতে পারি যে 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে। তো সমান দেখো এই 25 লিটার বায়ুতে, মানে এর মানে গুণ চিহ্ন, আর দেখো নাইট্রোজেন ছিল 75.6%, মানে 75.6%। এখন আমরা এই 25 গুণিত 75.6টা বসিয়ে নেব। এখানে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া তাহলে আমি কি জানি নিচে কিন্তু এই পার্সেন্টের জন্য নিচে 100 দিতে হয়। এবার দেখো এটা কীভাবে করছি আমি, প্রথমে দশমিকটা উঠিয়ে নিচ্ছি। তো 25 গুণিত 75 আর এখানে 6, মানে 756। এখানে এই 100টা বসিয়ে দিলাম। আর দেখো এই দশমিক উঠিয়েছি বলে দশমিক 1 দিব, আর দশমিকের পর একটি সংখ্যা, একটি শূন্য। এবার এটা আমরা কাটাকুটি করে নেব। দেখো এখানে আমি কাটাকুটি করে নিচ্ছি, এটা হচ্ছে 4 25 100। এবার এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো দেখো কত হচ্ছে, 189 হবে, 189। এখন আমরা দেখো এটা বসিয়ে নেব 189 আর নিচে 10। এটাকে আমি ভাগ করে নেব। তো দশমিক কিন্তু স্থান পরিবর্তন করে ভাগ করে নিয়েছি, সহজে কিন্তু ভাগ হয়ে যাবে। এখানে একটি শূন্য আছে, দশমিক এখানে আছে, না থাকলে এখানে আছে, এখানে চলে আসবে একটি সংখ্যার আগে, একটি শূন্য আছে বলে সেই জন্য। ঠিক আছে, এখানে চলে আসলো। এটা হয়ে গেল লিটার। এরপরে বের করবো, দেখো যে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে। দেখো তো দেখো লিখে নেব 25 লিটার
বায়ুতে অক্সিজেন আছে সমান দেখো এই 25 গুণিত এখানে বসিয়ে নেব 23.04, ঠিক আছে, 23.04%। তো এখন এই 25 গুণিত 23.04 আর পার্সেন্টের জন্য নিচে 100 দিয়ে দেবো, সমান এই দশমিকটা উঠিয়ে নেব। তো 25 গুণিত 2304 হবে, নিচে হবে 100। দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক বলে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখন এটা কাটাকাটি করে নেব। 4 25 হচ্ছে 100। এবার এটাকে আমি 4 দিয়ে ভাগ করে নেব। তো দেখো যদি আমি এটাকে 4 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 576। এখন দেখো এটা 576 উপরে বসিয়ে নেব আর নিচে হবে 100, সমান দেখো কি হচ্ছে, এই দুটো শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এদিকে চলে আসবে, মানে এটাকে এক কথায় ভাগ করলাম। দশমিক বিন্দুর স্থান পরিবর্তন ভাগ করে নিচ্ছি। তো 5.76 লিটার পেয়ে গেলাম, ঠিক আছে। এবার বের করে নেব যে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে। 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে, সমান দেখো এই 25 লিটারে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে 1.36%। এখন দেখো এই 25 গুণিত 1.36 আর পার্সেন্টের জন্য নিচে 100 দিয়ে দিলাম, সমান 25 গুণিত এখানে হবে 136, নিচে হবে 100 গুণিত দশমিক উঠিয়েছি বলে দশমিকের জন্য 1, দশমিক বলে দুটি সংখ্যা, দুটি শূন্য। এবার দেখো এটা কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 4 25 100। এবার আমি এটাকে ভাগ করে নেব। এটা দেখো যদি আমি 4 দিয়ে ভাগ করি এটা পেয়ে যাব 3 4 12, ঠিক আছে, আর 4 4 16 মানে 34 পেয়ে যাচ্ছি। এখন উপরে থাকছে 34, নিচে থাকছে 100। তো সমান দেখো কি পাচ্ছি, সমান এটা পেয়ে যাচ্ছি। এই 34কে 100 দিয়ে ভাগ করে নিচ্ছি। তো দেখো দুটো শূন্য আছে বলে এখানে দশমিক সরে এখানে আসবে দুটো সংখ্যার আগে, দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নিলাম, সহজে কিন্তু এটা হয়ে গেল। লিখে নেব লিটার, ঠিক আছে। এবার দেখো 9 নম্বর। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিলেন। বইটির উপর লেখা দাম এত টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। তো এই অঙ্কটা দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে লিখে নেব যে বইটির লিখিত মূল্য, ঠিক আছে, লিখব বইটির লিখিত মূল্য কত, 200 টাকা। এবার এই মিলন দাদা কিন্তু তৃষাকে লেখা দামের উপর 10% আর 5% করে ছাড় দিয়েছে। তো এখন লিখতে পারি যে মিলন দাদা বইটির লিখিত দামের ওপর যথাক্রমে
যথাক্রমে 10% ও 5% ছাড় দিলেন। তো দেখো এখন লিখে নেব যে প্রথম ধাপে ছাড় পেয়েছে। কে পেয়েছে ছাড়? তৃষা। তো লিখতে পারি অতএব তৃষা প্রথম ধাপে ছাড় পেয়েছে। সমান দেখো 200 টাকার 10% সমান দেখো এই 200 টাকার মানে এর মানে গুণ চিহ্ন আর 10%, 10 উপরে আর পার্সেন্টের জন্য নিচে কিন্তু 100। এখন আমি এই 0 কেটে দিলাম, 2 0 কাটলাম, 2 0 কাটলাম, থাকছে কি 10 2 20 টাকা। ঠিক আছে, এবার দেখো বের করে নেব। প্রথম ধাপে 10% ছাড় দেওয়ার পর মূল্য দাঁড়ালো, দেখো বা শর্টকাটে লিখতে পারি যে এখন মূল্য দাঁড়ালো, এখন বইটির মূল্য দাঁড়ালো। তো সমান দেখো আগে ছিল 200 টাকা আর 10% ছাড় দিয়ে মানে 20 টাকা কিন্তু কমে গেছে। তো এখন এটা হবে 180 টাকা। এবার মানে আবার লিখতে পারি, আবার দ্বিতীয় ধাপে তৃষা ছাড় পেয়েছে। সমান দেখো এই 180 টাকার কত পার্সেন্ট? 5% সমান 180। ঠিক আছে, এই 180 টাকার মানে এর মানে গুণ চিহ্ন আর এখানে 5% জন্য নিচে 100। এই দেখো একটি শূন্য কেটে দিলাম আর 5 দুগুণে 10, 2 পাচ্ছি, আর এটা হচ্ছে 9 দুগুণে 18, মানে 9 টাকা কিন্তু ছাড় পেয়েছে। লিখতে পারি 9 টাকা। অতএব লিখে নেব, অতএব এখন বইটির মূল্য দাঁড়ালো, সমান দেখো 180 থেকে কিন্তু এই 9 টাকা কমে যাবে, টাকা সমান এটা হবে 171 টাকা। অতএব লিখে নেব যে তৃষা মিলন দাদাকে 171 টাকা দিল। দেখো সহজে কিন্তু এটা বেরিয়ে গেল। এরপরে দেখো 10 নম্বর। তো দেখো 10 নম্বর লিখে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে? দেখো প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। বর্গক্ষেত্র হয় মানে 4টি বাহু সমান হয়, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো দেখো এই অঙ্কটা কীভাবে করতে হবে তোমার মন দিয়ে বোঝো। লিখতে পারি যে ধরি, ঠিক আছে, মানে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, তাই লিখব ধরি বর্গক্ষেত্রের
বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। মানে এর প্রত্যেকটা বাহু সমান আছে। তো এবার লিখতে পারি অতএব ক্ষেত্রফল, মানে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি বের করে নেব, ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হয় যে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, মানে 100 গুণিত 100, এটা হয়ে যাবে বর্গ একক। গুণ করে সমান দেখো এই 100 100 গুণ করে নেব। তো 1 1 কে 1 বসিয়ে দিলাম, 2 শূন্য আর 2 শূন্য, দেখো মুখে মুখে কিন্তু গুণটা হয়ে গেল, বর্গ একক। তো এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু 10% যদি বৃদ্ধি পায়, তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? তো দেখুন আমি লিখে নেব যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? 10%, মানে আগে ছিল 100, তো লিখতে পারি 100 যোগ 10 সমান এটা হয়ে আছে 110 একক। ঠিক আছে, তো এখন দেখো ক্ষেত্রফল কত হবে। তো লিখতে পারি যে এখন ক্ষেত্রফল হবে সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তো সমান দেখো এটা হচ্ছে, এটা গুণ করে নেব, 11 গুণ করলে হবে 121, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য বসিয়ে দিলাম, এটা হচ্ছে বর্গ একক। এবার দেখব মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল। দেখো লিখে নেব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেল সমান, দেখো যে যখন 10% বৃদ্ধি পেয়ে বর্গ একক হয়েছে 12,100, এই বর্গ একক থেকে বাদ দিয়ে দেব, আগে ছিল 10,000। ঠিক আছে, এই 10,000 বর্গ এককটা আমি বাদ দিয়ে দেব, বর্গ একক সমান, এটা যদি বাদ দিয়ে দিই আমি, তো এখানে দাঁড়াবে 2,100 বর্গ একক। ঠিক আছে, তো এবার কিন্তু প্রশ্ন আরও বলেছে যে শতকরা কত বৃদ্ধি পেল। তো লিখতে পারি অতএব শতকরা বৃদ্ধি পাবে। তো দেখো শতকরা বৃদ্ধি পাবে, দেখো এই 10,000-এর মধ্যে কিন্তু 10,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে 2,100, তো শতকরা বৃদ্ধি পাবে শতকরার উপরে 100। এখন এই দুটি শূন্য আর এই দুটি শূন্য কেটে আমি অঙ্কটা ছোটো করে দিলাম, আবার এই দুটি শূন্য করে কিন্তু অঙ্কটা ছোটো করে দিলাম। তো এখন দেখো দাঁড়াচ্ছে এখানে নিচে একের মূল্য থাকে না, উপরে থাকছে 21 একে 21, এটা হচ্ছে পার্সেন্ট। ঠিক আছে, বেরিয়ে এলো যে অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা এত % বৃদ্ধি পেল। তো এখন লিখে নেব যে অতএব বর্গক্ষেত্রের
ক্ষেত্রের ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেল। বুঝতে পারলে? এবার দেখো 11 নম্বর। তো দেখো 11 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসাব করে লিখি। এই অঙ্কটা দেখো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। এখন লিখে নেব যে যেটা প্রশ্ন বলেছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে ছাড় পাওয়া যায় কত? 15%। অর্থাৎ দেখো কী দাঁড়াচ্ছে যে 100 টাকাতে কিন্তু 15 টাকা ছাড় পাওয়া যাবে। তো লিখতে পারি যে 100 টাকাতে বা 100 টাকা বিদ্যুতের বিল 100 টাকা বিদ্যুতের বিলে ছাড় পাওয়া যায় 15 টাকা। এটা আমরা ঐকিক নামে করে নেব। দেখো লিখতে পারি যে ঐকিক নিয়মে। তো দেখো লিখে নেব যে 15 টাকা ছাড় পাওয়া যায় বিদ্যুতের বিল 100 টাকায়। ঠিক আছে? তো লিখব 15 টাকা ছাড় পাওয়া যায়, বা লিখতে পারি 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়। এবার লিখব 1 টাকা ছাড় পাওয়া যায়, কম ছাড় পাবো তো ভাগ করতে হবে। তো উপরে 100, নিচে হবে 15। বেশি হলে কিন্তু গুণ করতে হতো, উপরে বসাতে হতো। এবার দেখো 54 টাকা ছাড় পাওয়া যাবে, মানে অবশ্যই বিদ্যুতের বিলটা বেশি হবে। তো কী হবে? গুণ, মানে উপরে হবে। প্রথমে এটা বসিয়ে নেব 100/15, আর এখানে 54। এখন এটা কাটাকুটি করে নেব। তো দেখো এই দুটোই কিন্তু 5 দিয়ে যাবে, 3 × 5 = 15, আর এটা হচ্ছে 5 × 20 = 100। এখানে দেখো এটা হচ্ছে 3 × 18 = 54, আর এখানে দাঁড়াচ্ছে 8 × 2 = 36, আর 0 মানে টাকায়। ঠিক আছে? তো এটা কি হলো? এটা দাঁড়ালো বিদ্যুতের বিল। অতএব লিখে নেব, অতএব যেটা প্রশ্ন বলেছে, অতএব বিদ্যুতের বিলের পরিমাণ 360 টাকা ছিল। বুঝতে পারলে? এরপরে দেখো 12 নম্বর। দেখো প্রশ্নে বলা হয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। তো এই অঙ্কটা পরীক্ষায় প্রচুর পড়ে, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। লিখে নেব যে এখানে কিন্তু প্রশ্ন কিন্তু দেওয়া নেই যে পূর্বে চিনি কত টাকায় কত পাওয়া যেত। তো এখানে লিখে নেব যে ধরি পূর্বে
ঠিক আছে। পূর্বে 100 টাকায় 100 একক মানে গ্রাম, মানে ওজনের কথা কিন্তু বলে দেওয়া নেই, গ্রাম বা কেজি কিছু বলে দেওয়া নেই। তো 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তো দেখো চিনির মূল্য কিন্তু 20% বেড়ে গেছে। তো লিখতে পারি যে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় এখন 120 টাকায় আগের মতো কিন্তু চিনি পাওয়া যেত, মানে 100 একক চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়। তো দেখো বৃদ্ধি হলো কত, যে 20 টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে, দাম বেড়ে গেছে। তো লিখতে পারি যে এটা ঐকিক নিয়মে করে নেব। দেখো লিখব ঐকিক নিয়মে। তো লিখব যে 120 টাকায় চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায় কত, 100 একক। এখন লিখতে পারি 1 টাকায় চিনি কম পাওয়া যাবে, 1 টাকায় চিনি পাওয়া যায়। তো উপরে 100, নিচে হবে 120 একক। এবার দেখো 100 টাকায় কত চিনি পাওয়া যাবে সেটা কিন্তু লিখব, মানে আমরা কিন্তু চিনির ব্যবহারটা কমিয়ে দেবো। প্রশ্নে কিন্তু এটাই বলা হয়েছে, মানে আগে যেই টাকায় কিনতাম সেই টাকা হিসাবে কিনবো, টাকা বলে চিনির ব্যবহারটা কমিয়ে দেবো। তো 100 টাকায় চিনি পাওয়া যায়। এবার কিন্তু বেশি পাওয়া যাবে এই 1-এর তুলনায়। তো উপরে 100, নিচে হবে 120, বিশেষ সেই জন্য উপরে হচ্ছে 100। এখন এটা কাটাকুটি করে নেব। তো দেখো কত হচ্ছে, এখানে আমি এই 0 আর এই 0 কেটে দিলাম। এখানে থাকে দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 6 দুগুণে 12, আর এটা হচ্ছে 5 দুগুণে 10। এটা দেখো আবার 2 দিয়ে ভাগ যাবে। এটা হচ্ছে 3 দুগুণে 6, এটা হচ্ছে 50 দুগুণে 100। উপরে থাকছে সমান 5 5 25 মানে 250, আর নিচে 3, এটা হচ্ছে একক। তো চিনির মাসিক ব্যবহার কত কমলো সেটা কিন্তু বের করব। তো অতএব লিখে নেব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। তো সমান দেখো আগে 100 একক ব্যবহার করছিলাম, আর এটা কিন্তু মানে এটা কিন্তু কমিয়েছি। তো কত কমছে, মানে মোট এত কমেছে, এটা কমিয়ে দেবো আমি, তো বেড়ে যাবে একক। সমান এটা ভগ্নাংশে বিয়োগ করে নেব। নিচে 3 থাকে, নিচে 1 আছে, 3 1 লসাগু 3 হবে, আর নিচে 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে, 3-এর সাথে এটা গুণ করলে এটা 300 হবে, বিয়োগ 3কে 3 দিয়ে করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে 250 হবে একক। সমান থেকে কী হচ্ছে, এই 300 থেকে 250 বাদ দিলে উপরে থাকে 50 আর নিচে থাকে 3। এটা কাটাকুটি যাবে না, এটা একক। তো কী করতে হবে, এটা ভাগ করে নেব। তো 50কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 16, মানে 3 16 48, ভাগ শেষ থাকে 2 আর ভাজক হচ্ছে 3, এটা হচ্ছে একক। ঠিক আছে। তো চিনির মাসিক ব্যবহার এত কমাতে হবে, এত একক। বুঝা গেল। এবার দেখো 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফগুলো জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে
হিসাব করে লিখি। দেখো আমি তোমাদের খুবই সহজ নিয়মে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। এই অঙ্কগুলো দুটি নিয়মে করা যায়, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক ত্রিরাশিক নিয়মে করা যায় আর উইকি নিয়মে করা যায়। আমি তোমাদের উইকি নিয়মে শেখাচ্ছি, বেশি সহজ হবে। দেখো এবার দেখো, প্রথমে লিখে নেব, এখানে কিন্তু জলের আয়তনটা দেওয়া নেই, তাই লিখব ধরি জলের আয়তন 100 ঘন একক। তো দেখো যে জলটা জমে বৃদ্ধি পায়, ঠিক আছে? যদি বরফ হয় তখন কিন্তু আয়তন 10% বৃদ্ধি হয়ে যাবে। তো লিখব জল জমে বৃদ্ধি পেলে বরফের আয়তন 10% বৃদ্ধি পায়। তো দেখো মানে এটা 100 ঘন একক ছিল, 10% বৃদ্ধি পেয়ে যাবে। তো কত হবে দেখো, তো লিখতে পারি অর্থাৎ 100 ঘন একক জল জমে বরফ হলে আয়তন হবে সমান 100 যোগ 10, এটা হয়ে যাবে ঘন একক। সমান দেখো এটা হয়ে যাচ্ছে 110 ঘন একক। এবার আমরা এটাকে ঐকিক নিয়মে সমাধান করে নেব। দেখো লিখব ঐকিক নিয়মে, লিখতে পারি 110 ঘন একক বরফের, ঠিক আছে? বরফের আয়তন হলে জলের আয়তন হবে, ঠিক আছে? জলের আয়তন কত হবে? 100 ঘন একক, ঠিক আছে? ঘন একক। এবার দেখো 1 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন আরও কমবে। তো কী হবে দেখো, যে 100 উপরে আর নিচে হবে 110 ঘন একক। এবার দেখো এখানে করে দেবো আমি যে 100 ঘন একক যদি বরফের আয়তন হয়, 100 ঘন একক বরফের আয়তন হলে জলের আয়তন কত হবে? বেশি হবে। তো এটা বসিয়ে নেব প্রথমে 100 আর নিচে হবে 110, বেশি হচ্ছে সেই জন্য উপরে 100। এবার দেখো এখানে আমি এই শূন্য আর এখানে একটি আমি শূন্য কেটে দিলাম, আর কাটাকুটি যাবে না। তো উপরে হচ্ছে দেখো 100 আর 10 গুণগুলো হবে 1000 আর নিচে হবে 11, এটা হচ্ছে ঘন একক। এবার দেখো লিখে নেব যে বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে। এবার দেখো লিখব যে অতএব বরফ গলে জল হলে আয়তন হ্রাস পাবে সমান 100 থেকে কিন্তু এটা আমি বিয়োগ করে দেবো, যেটা পেলাম এটা হবে ঘন একক।
সমান দেখো এর নিচে 1 আছে, 1 আর 11 লসাগু করলে হবে 11, আর এই 11কে 1 দিয়ে ভাগ করলে 11 হবে, 11-এর সাথে এটা গুণ করলে হবে 1100, বিয়োগ এটা কেটে দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটা হবে ঘন একক, সমান এটা থেকে এটা বাদ দিয়ে দেবো, তো এখানে থাকবে 100 আর নিচে হবে 11 ঘন একক। এখন এটা ভাগ করে পূর্ণ করে নেব, এটা কাটাকুটি যাবে না, 100কে 11 দিয়ে ভাগ করলে হবে 9 পূর্ণ 1/11 ঘন একক। ঠিক আছে, তো কী হলো যে বরফ বলে যার আয়তন শতকরা হ্রাস পায় এত। তো লিখে নিচ্ছি দেখো, মানে শতকরা মানে 100 থেকে এটা বিয়োগ করেছি আমি, লিখে দেবো অতএব বরফ গলে জলের আয়তন শতকরা হ্রাস পায় 9/11%। বুঝতে পারলে? এরপরে দেখো 14 নম্বর। তো দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে এত টাকা খরচ করে এত টাকার ফলন পেতেন, এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে না কমবে হিসাব করে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজ নামে শেখাচ্ছি, মন দিয়ে বোঝো। লিখে নেব উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় চাষের খরচ 40% বেড়েছে। তো দেখো পূর্বে চাষের খরচ কত ছিল সেটা লিখে নেব। তো লিখব যে পূর্বে চাষের খরচ ছিল সমান 1200 টাকা। তো এখন চাষের খরচ মানে এখন চাষের জন্য কত খরচ হয়েছে সেটা বের করে নেব। তো লিখব যে এখন চাষের জন্য খরচ হবে, তো সমান দেখো এই 1200 যোগ আর 1200 কিন্তু 40%। ঠিক আছে, তো এটা আমি এখানে করে নিচ্ছি বেশি ভালো হবে, সমান 1200 যোগ এই 1200-র 40% মানে 40%-এর জন্য নিচে কিন্তু 100, এখানে হয়ে যাবে টাকা। তো এই 1200 এখানে 1200 লিখে দিলাম, 1200 যোগ এটা আমি সমাধান করে নেব। তো দেখো এখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে থাকছে 4 × 48 আর এটি 0, মানে আগে ছিল এটা আর 40% মানে এটা, আর এটা যোগ করে বসিয়ে দেবো। তো এখন চাষের খরচ হবে কত দেখো, এটি যোগ করে নেব, 0 যোগ করলে 0, 8 আর 0 যোগ করলে 8,
আর 4 আর 2 হচ্ছে 6 আর এখানে 1, মানে 1680 টাকা। এবার আবার লিখে নেব উৎপল বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করাই ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তো দেখো পূর্বে ধানের ফলন কত ছিল? পূর্বে ধানের ফলন ছিল 3000 টাকা। লিখে নেব যে পূর্বে ধানের ফলন ছিল সমান 3000 টাকা। এখন দেখো ধানের ফলন কত হবে। অতএব এখন ধানের ফলন হবে, মানে দেখো 55% বৃদ্ধি হয়েছে। তো এই 3000 লিখে দেব, 3000 আর 3000 এর কিন্তু আবার 55%, মানে 55 উপরে নিচে 100। এখানে দেখো এই দুটো শূন্য করে দিলাম, থাকে এটি। তো এটা হচ্ছে টাকা সমান, এখানে দেখো এই 3000 যোগ এটা গুণ করে নেব, 3 5 15 আর থাকে 1, 3 5 15 16, 165 আর এখানে 0 টাকা। আর এটি যোগ করে নেব, এটি যোগ করলে হচ্ছে 4650 টাকা। তো দেখো পূর্বে উৎপল আয় ছিল, সেটা বের করে নেব। তো লিখব অতএব পূর্বে উৎপল বাবুর আয় ছিল। তো দেখো 3000 টাকা সে কিন্তু ফসল ফলিয়ে পেয়েছিল আর খরচ করেছিল 1200 টাকা। তো আয় কত হয়েছিল? দেখো 3000 টাকা সে কিন্তু ফসল ফলিয়ে পেয়েছিল আর 1200 টাকা খরচ করেছিল টাকা। এখন কত হবে? এই 3000 থেকে 1200 টাকা বাদ দিলে 1800 টাকা দাঁড়াচ্ছে, 1800 টাকা। তো এখন দেখো সে কিন্তু অধিক ফলনশীল ধান ব্যবহার করায়, কত টাকা কিন্তু হয়েছে সেটা বের করতে হবে। অতএব অধিক ফলনশীল ধান ব্যবহার করায় তার আয় হয়েছে সমান, এই দেখো অধিক ফলনশীল ধানের বীজ ব্যবহার করাতে কিন্তু তার এত টাকা আয় হয়েছে। তো এই 4650 টাকা। আর সে খরচ করেছিল কত টাকা? এই 1680 টাকা। এখানে আমি 1680 টাকা বসিয়ে নেব। লাভ কত হয়েছে? লাভ 2970 টাকা। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।
আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।